হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরেকটা পেপার এখানে ডিসকাস করতে চলেছি। ঠিক আছে, তো এই পেপারটাও তোমাদের আগের পেপারের থেকে একটুখানি মোর ট্রিকি টাইপের পেপার থাকবে। এখানে আরো কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এখানে জানতে পারবে। ঠিক আছে, সেগুলো আমরা এখানে দেখাবো। প্রথম কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ আর্লি বাইন্ডিং? আর্লি বাইন্ডিং কি, যে আমরা বলতে পারি যেখানে কম্পাইলার কানেক্টস আ ফাংশন কল উইথ ইটস ডেফিনেশন অ্যাট কম্পাইল টাইম। এই পুরোটা লিখতে হবে। অর্থাৎ কি লিখবে তোমরা, কম্পাইলার connects function call with definition at compile time। সেটাই আমাদের হয়ে যাবে কি, আমাদের হয়ে যাবে আর্লি বাইন্ডিং। ডিফাইন মাল্টিপল ইনহেরিটেন্স। তো মাল্টিপল ইনহেরিটেন্স কে তোমরা মানে আগেরটাতেই দেখালাম, যেখানে কি হবে, যে সিঙ্গেল সাবক্লাস ক্যান ইনহেরিট দ্য প্রপার্টিজ অ্যান্ড বিহেভিয়ার্স ফ্রম মোর দ্যান ওয়ান প্যারেন্ট ক্লাস। ঠিক আছে, এটা মাল্টিপল ইনহেরিটেন্সে মানে more than one parent to single child। এরকম যখন আমাদের প্রপার্টিজ যখন ইনহেরিট হবে তখন। ডিস্ট্রাক্টর কি, একটা স্পেশাল ফাংশন অটোমেটিক্যালি এক্সিকিউট যখন একটা অবজেক্ট ডিস্ট্রয়েড টু রিলিজ দ্য মেমোরি ইট অকুপাইড। মানে an object destroyed to release the memory, then the executable function কি বলা হয়, ডিস্ট্রাক্টর। মানে যে ফাংশনটা এক্সিকিউট হওয়ার জন্য একটা অবজেক্টকে সেই মেমোরিটাকে রিলিজ করার জন্য ডিস্ট্রয় করে দেওয়া হয়, তাকে বলা হয় ডিস্ট্রাক্টর। হোয়াট ইজ অবজেক্ট স্লাইসিং? যেখানে একটা ডিরাইভ ক্লাস অবজেক্ট ইজ অ্যাসাইন টু আ বেস ক্লাস অবজেক্ট। মানে কি বলতে চাইছে, ডিরাইভ ক্লাস অবজেক্ট অ্যাসাইন টু আ বেস ক্লাস অবজেক্ট বা অ্যাসাইন টু দ্য বেস কি হবে, results the loss of আমাদের derived attributes। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন ইন্টারফেস এন্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস আগের একটা ভিডিও যেটা আছে অবজেক্ট ওরিয়েন্টেড, ওটাই দেখে নেবে, ওটাই লিখে দেবে। তাছাড়া কিছু এখানে বলার দরকার নেই। ইন্টারফেস এন্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাসে দেখবে একদম লাস্ট একটা অ্যান্সার লেখানো আছে। ঠিক আছে, হোয়াট ইজ অপারেটর ওভারলোডিং? অপারেটর ওভারলোডিং কি বলছে, মানে সোজা কথা সে ওভারলোডিং এর কনসেপ্টটাই বলতে চাইছে। এই পলিমরফিজমের ক্ষেত্রে যেখানে কি করা হয়, যে আমরা রিডিফাইন করব বিহেভিয়ার অফ দ্য স্ট্যান্ডার্ড অপারেটরস, এটা আমাদের বলা আছে, দেখে নিতে পারো। আচ্ছা, ফ্রেন্ড ফাংশন কি? ফ্রেন্ড ফাংশন হচ্ছে আমাদের যেখানে একটা নন মেম্বার ফাংশন। ঠিক আছে, যেটা কি আমাদের একটা নন মেম্বার ফাংশন, সেই নন মেম্বার ফাংশনটা কি করবে, একটা নন মেম্বার ফাংশন, আর এই নন মেম্বার ফাংশনটার কাজটা কি, gives special permission to access private and protected members। দ্যাটস ইট। রান টাইম পলিমরফিজম কি, এটাও আমাদের মানে আগের জায়গাতে মেনশন করে দেওয়া আছে, জাস্ট নর্মাল যে ডেফিনেশন গুলো হবে তাই তোমাদের লিখতে হবে এখানে। আচ্ছা, সুপার কিওয়ার্ড কি জন্য ইউজ করা হয়, এটাও তোমরা লিখবে। সুপার কিওয়ার্ড কেন ইউজ করা হয়, রেফার টু ইমিডিয়েট used to refer the immediate parent class variables। কি হবে, refer to immediate parent class variable method constructors এগুলো। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিপ কপি অ্যান্ড শ্যালো কপি? এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিপ কপি অ্যান্ড শ্যালো কপি মেবি বোধহয় আমি থিওরিতে করিয়েছি, যদি নাও করে থেকে আরেকবার করিয়ে দিচ্ছি। শ্যালো কপিটা কি, শ্যালো কপি হচ্ছে যে কপিজ ফিল্ড ভ্যালুস ইনক্লুডিং রেফারেন্সেস টু দ্য সেম মেমোরি। যেখানে কি বলছে শ্যালো কপি, যে আমাদের হচ্ছে রেফারেন্সেস টু দ্য সেম, মানে এখানে কি বলছে কপি, এখানে এটা কি করবে, এটা কপি করবে ফিল্ড ভ্যালুসকে, কপিজ ফিল্ড ভ্যালুস
কপি সিল ভ্যালুস ইনক্লুডিং রেফারেন্সেস, আর ইনক্লুডিং রেফারেন্সেস করবে, হ্যাঁ, ইনক্লুডিং রেফারেন্সেস টু দ্য সেম মেমোরি। আর এখানে কি হবে, ডিপ কপি কি করবে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট একটা ডুপ্লিকেট বানিয়ে দেবে। ঠিক আছে, তো এটা কি করবে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ডুপ্লিকেট অফ অবজেক্ট অফ দ্য অবজেক্ট, এটা বললেই হবে। যে মানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ডুপ্লিকেট বানিয়ে দেবে সেই অবজেক্টটা, সেটাকে বলা হচ্ছে ডিপ কপি। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা? আচ্ছা, পুরো জায়গাটা ক্লিয়ার হলো, এখানে কেসগুলো কি কি বললাম আমরা, ওকে। এরপরে আমরা আসছি মানে সব থেকে একদম জনপছন্দের কোয়েশ্চেন, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরের মধ্যে ডিফারেন্স। দেখো, কনস্ট্রাক্টর ব্যাপারটা কি, যে আমাদের হচ্ছে যে এখানে আমাদের যেটা আছে যে এই যে কনস্ট্রাক্টরের ব্যাপারটা, সেটা তো আমরা পড়লাম যে একটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করবে, কল করবে আমাদের অবজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। বাট ডিস্ট্রাক্টরের কেসটা কি, ডিস্ট্রাক্টর আমি তোমাদেরকে এখনো বললাম যে যখন কোনো একটা অবজেক্ট আমার এটা আমার অবজেক্টকে এখানে এক্সিকিউট করা হবে কখন, যখন আমাদের সেই অবজেক্টটাকে যে মেমোরিটা অকুপাই করে রেখেছিল সেই মেমোরিটাকে ক্লিন আপ করার জন্য। ওই জন্য এখানে দেওয়া আছে দেখো যে হ্যান্ডেলস ক্লিন আপ। ঠিক আছে, এই জিসিটা লেখা বলার দরকার নেই, হ্যান্ডেলস ক্লিন আপের জন্য ইউজ করা হয়। বাট যেহেতু আমাদের জাভার ক্ষেত্রে সেরকম কোনো রকম দরকার প্রয়োজন পড়ে না, তাই জাভাতে আমরা ডিস্ট্রাক্টরকেও খুব একটা বেশি ইউজ করি না। বাট এখানে কি হবে, কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ অবজেক্ট করবে আর কল্ড অ্যাট অবজেক্ট ক্রিয়েশন, অবজেক্টকে যখন তৈরি করতে হবে তখন আমাদেরকে আমরা এগুলোকে কল করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে গল্প। একটা এক্সাম্পল আছে, যেমন হচ্ছে ডেমো ক্লাসের আন্ডারে, ডেমো যে মেথডটা, তো এর আন্ডারে আমরা এগুলোকে যখন নেবো তো কনস্ট্রাক্টর এখানে প্রিন্ট করব। ঠিক আছে, আর এখানে কি হবে, তো এবার আমরা একটা প্রোটেক্টেড একটা ফাংশন বানাচ্ছি ফাইনালাইজ বলে। তো এর মধ্যে কি হবে, এবার এর মধ্যে আমরা একটা ডিস্ট্রাক্টরের মানে একটা প্রপার্টি দিয়ে দিলাম, কারণ আমরা কি বলেছিলাম ডিস্ট্রাক্টর সবসময় কখন ইউজ করা হবে, যখন আমাদেরকে এই প্রোটেক্টেড বা প্রাইভেট মানে যেগুলো অকুপাই করে থাকবে, পাবলিকে তো আর অকুপাই করার কোনো জায়গা নেই, তো তখন আমাদের ক্ষেত্রে কি করবে, তখন আমাদের এখানে এইগুলোকে ডিস্ট্রয় করার জন্য আমি একটা কোড লিখলাম। এরপর কি, এরপর আমরা যখন এখানে মেন ফাংশন চালাচ্ছি, তো ডেমো ডি ইকুয়াল টু নিউ ডেমো করে যখন আমরা ডিটাকে নাল বানালাম, তো ডিটাকে নাল বানালাম মানে কি, মানে অবজেক্ট আলটিমেটলি কি, অবজেক্ট কিছু অবজেক্ট ক্যারিজ নাল। তো অবজেক্ট যদি নাল ক্যারি করে মানে অ্যাকচুয়ালি অবজেক্টটা ক্রিয়েট হয়ে তাহলে কি করছে, মেমোরিটাকে ওয়েস্ট করছে। তো তখন যখন আমরা সিস্টেম ডট জিসি করে দিই, এই জিসি হচ্ছে গার্বেজ ক্লিনার, ওই জন্যই বললাম তখন জিসিটা বোঝার দরকার নেই, এখন বোঝাবো। তো এবার গার্বেজ ক্লিনারটা কি, তো যখন এইটাকে যখন এই সিস্টেম যখন গার্বেজ ক্লিনার করে দেবে, তো অটোমেটিক্যালি এই আবার ডিস্ট্রাক্টরের কাজটা করে দেবে। মানে যত রকম গার্বেজ ভ্যালুস রয়েছে বা গার্বেজ ভ্যারিয়েবল রয়েছে সমস্ত কিছু করে একসঙ্গে ধরে ডিলিট করে দেবে বা ক্লিন করে দেবে। তো যেহেতু এই কাজটা অটোমেটিক্যালি গার্বেজ ক্লিনার করে, তাই জন্য আমরা কোনো রকম ডিস্ট্রাক্টরকে এখানে ইন্ট্রোডিউস করাই। ক্লিয়ার, বোঝা গেল কেসটা কি হয়, কেন হয়? ঠিক আছে, আচ্ছা এবারে আমরা কি কোশ্চেন নাকি, রাইট আ প্রোগ্রাম টু ডেমনস্ট্রেট ফাংশন ওভারলোডিং। আচ্ছা এটা তো মানে আমরা জানি। আচ্ছা দেখো, ওখানে একটা জিনিস লেখা ছিল 3 কেসেস, মানে 3 রকম কেসেস আমাদেরকে এখানে বোঝাতে হবে। তো ফাংশন ওভারলোডিং মানে কি, আমরা বলেছি যে একই ক্লাসের আন্ডারে সেম ফাংশন থাকবে বাট ওদের প্যারামিটার সেপারেট থাকবে। তো এই যে আগে যেমন একটা আগের ভিডিওটা যখন আমি তোমাদেরকে বললাম যেখানে দুটো ইনপুট নিয়ে কাজ হচ্ছে, এই যে দেখো এইখানটায় কি, এখানেও আমাদের যে গল্পটা হয়েছে আর এখানে যে গল্পটা হয়েছে এটা আগে ডাবল দিয়েছিল। তো এখানেও দুটো আমরা ইনপুট দিয়েছি, এ আর বি এর মধ্যে এ বি কে অ্যাড করে ফেরত দিচ্ছি, এখানেও আমরা এ আর বি কে নিয়ে এখানে এ বি কে অ্যাড করে ফেরত দিচ্ছি। বাট এখানে আমরা এ আর বি কে ইনপুট দিচ্ছি অ্যাজ এন ইন্টিজার আর এখানে হচ্ছে অ্যাজ আ ফ্লোট। তো এবার কেসটা কি, যদি আমার এখানে দিয়ে দেওয়া হয় যে আমার ধরো এখানে আমি একটা মেথড বানালাম ডেমো ডি ইকুয়াল টু নিউ ডেমো, এই যদি বানাই, তো এবার যদি আমি ডি এর মধ্যে দিয়ে দিই 2,3, তো এই ক্ষেত্রে তাহলে কি হবে, কনফিউজ হয়ে যাবে আমার এই মেথডটা। কেন কনফিউজ হয়ে যাবে, কারণ ও জানেই না যে আইদার এই 2 আর 3কে আমি ইন্টিজার বানিয়ে 5 দেবো নাকি এগুলোকে ফ্লোটে কনভার্ট করে আমি 2.0 আর 3.0 করে 5.0 দেবো। বাট একটা জিনিস আমার ডেমো এটা ক্লিয়ারলি বলতে পারবে যে ভাই এই দুটোর মধ্যে যাকে খুশি আমি ইউজ করি না কেন, এটাকে যে আমি ইউজ করবো না সেটা কনফার্ম। তার কারণটা কি, কারণ এখানে 3খানা প্যারামিটার ইউজ হচ্ছে। তো ওই জন্যই আমি আগের এক্সাম্পলটা বললাম যে যদি আমাদের এরকম সেপারেশন করে যদি কোনো কোড দেওয়া থাকে, যদি এই পোর্শনটা আমার না থাকতো, এই দুটো থাকতো, তাহলে কিন্তু আমি জাস্ট শুধু এইটুকুনি ইনপুট দিতে বুঝে যেত যে হ্যাঁ ভাই আমার এখানে এটুকু দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, বা যদি আমার এটা না থেকে, বেস্ট এক্সাম্পল যদি এইটা আর আমার যদি আমার এইটার এটা থাকতো, এইটা এটা থাকতো, এটা যদি আমার না থাকতো,
তাহলে এখানে যদি 2,3 দিতাম অটোমেটিক্যালি এটাকে ফ্লোটে কনভার্ট করে এটাই আমার আউটপুটে 5.0 দিয়ে দিত। তো এইটা হচ্ছে গল্প, এইটা ভালো করে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এই গল্পটা যদি ক্লিয়ার থাকে তবেই তোমরা একটা জায়গাতে আসতে পারবে। বাট এবার কি, এবার যেহেতু আমাদের এখানে একটা ইন্টিজার আছে, একটা ফ্লোট আছে, তো আমাদেরকে অবশ্যই আমি যদি একটা ডি এখানে দিতে চাই 2,3, তাহলে আর আবার ফ্লোটের জন্য আমি দিতে চাই তাহলে আমাকে দিতে হবে অবশ্যই 2,5,3,3.5। তো আরেকটা দিতে পারি হচ্ছে এবার আমরা এবার দিতে পারি যে 2,3,7.5। আচ্ছা আমরা এটাও দিতে পারি। এবার এখান থেকে কোনটা অ্যাকসেপ্ট করবে? অবভিয়াসলি শুধু 7টাকেই অ্যাকসেপ্ট করবে, কারণ ইন্টিজার আছে, শুধু 7টাকেই অ্যাকসেপ্ট করে নেবে, তারপরে ভ্যালু দিয়ে দেবে। তো এইটা হচ্ছে গল্প। তো ক্লিয়ার হলো ব্যাপারটা। ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে কেসটা কি হয়, ফাংশন ওভারলোডিং বোঝানো হয়ে গেছে বলে এখানে ডিটেলসে বোঝালাম না। এখানে কি ওই একই আমরা এখানে 3টে ফাংশন এখানে ক্রিয়েট করেছি, আর 3টে ফাংশনের 3 রকম প্যারামিটার দিচ্ছি, এখানে দুখানা ইন্ট, এখানে 3টে ইন্ট, আর এখানে 2টো ফ্লোট। তো এবার আমরা সেরকম করে আমরা ওভারলোডিং দেখিয়েছি, ঠিক আছে? তো ওভারলোডিং এর গল্পটা এটুকুই ছিল। এবার ওই যেমন একই গল্প যে আমরা এখানে ডেমো ডি করে এখানে নিউ ডেমো করেছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন করে প্রথমে আমরা যেখানে 2টো আউটপুট ইনপুট নিয়ে সেটা আমরা করেছি, পরেরটা আমরা তিনটে দিয়ে করেছি, আর এখানটা আমরা কি করেছি 2.5f, 3.5। এটা ইওর চয়েস, তুমি এটা চাইলে এখানে এফ লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে ওটা অটোমেটিক্যালি 2.5 বা 3.5 ধরে ব্যাপারটা কনসিডারেশনের আন্ডারে পড়বে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন কি, এক্সপ্লেন হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স উইথ এক্সাম্পল এন্ড ডায়াগ্রাম। এখানে কেসটা কি আছে দেখো, এখানে কেসটা কি আছে, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স মানে কি, যে আমার এখানে আগে তোমাদেরকে এখানটা ডিফাইন করতে হবে, ডেফিনেশনটা কি হবে। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, ঠিক আছে? তো যেমন তোমরা এবার এখানে কি করবে, এখানে আগে ক্লাস এটাকে আগে এখানে মেনশন করবে, চাইলে এখানে কোনো কোড লিখতে পারো, না চাইলে নাও লিখতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু ডায়াগ্রামই চেয়েছে। তো এবার তোমরা এখানে ডায়াগ্রামের থ্রু দিয়ে এইটুকুটা দেখিয়ে দেবে, সেখানে তোমরা দেখাবে যে এ থেকে আমার একটা এখানে যাচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বি তে, একটা সি তে। আর এবার তোমরা এখানে কোড দিয়ে একটা এক্সাম্পল দেখিয়ে দেবে কি, যে লাইক তোমরা এখানে দিলে যে ক্লাস এ, এর মধ্যে দিলে হয়তো ভয়েড, ওই ডেমো ক্লাসের আন্ডার এখানে দিয়ে দিলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখানে দিয়ে দিলে এ, হয়ে গেল এটা গল্প। এবার তোমরা কি করবে, ক্লাস বি এক্সটেন্ডস এ করে একই গল্প এখানে আমরা এটা করে লিখে, বাট এখানে প্রিন্ট করব কি বি। আর একই জিনিস ক্লাস সি এক্সটেন্ডস এ করে কি করব, ওই একই জিনিস লিখে বেড়াবো পাগলের মতো, লিখে নিয়ে এখানে করুন, পাগলের মতো নয় অবশ্যই, বাট এখানে লিখে আমরা করবো কি এই হয়ে গেল। তো এইবার এটা হচ্ছে আমাদের কোড এক্সাম্পল, ঠিক আছে? তো যদি এবার তোমরা এইটাকে এখানে লেখার পর এবার একটা মেন ফাংশন দিয়ে, মেন ফাংশনটাকে দিয়ে তোমরা যেমন কোড লিখতে হয় লিখে দেবে, আমি এখানে ডাইরেক্ট দেখাচ্ছি না। আর এবার তোমরা কি করবে, যে লিখবে হয়তো এ পি ইকুয়াল টু নিউ সি হয়তো দিলে সাপোজ, আর এবার লিখলে, আচ্ছা এবার তো এখানে তো হবে না, পি ডট ডেমো। এবার তোমরা যদি পি ডট ডেমো বলে এখানে প্রিন্ট করে কি অ্যান্সার আসবে, দ্যাট ইজ সি আসবে। তো এইরকম করে তোমরা পুরো কোডটাকে যখন লিখে দেবে, তো দ্যাট ইজ একদম কমপ্লিট 5 মার্কস অ্যান্সার হয়ে গেছে। আর তোমাদের এক্সট্রা কোথাও কিচ্ছু খাটাখাটনি করতে হবে না, তোমরা ওখান থেকে মার্কস পেয়ে যাবে, নো প্রবলেম। আচ্ছা এবারে কি আছে, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড রাইট আ স্মল প্রোগ্রাম ইউজিং ইট, আর পয়েন্ট হচ্ছে কপি কনস্ট্রাক্টর, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো আমরা মানে বুঝিয়ে পাগল হয়ে গেছি। এবার দেখো একটা জিনিস দাদা, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এইটা ঠিক অনেকটা আমরা আগে যেরকমটা করলাম না আমাদের ওই ভার্চুয়াল ফাংশনের মতো, ওরকম দেখতে লাগছে। এক্স্যাক্টলি ভার্চুয়াল ফাংশনটা আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য ইউজ করি ওই জন্য। তো এইবার এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আন্ডারে আমরা একটা ক্লাস দিলাম শেপ, আর তার মধ্যে একটা ফাংশন দিলাম আমরা ড্র। তো এরপর কি করব, এবার আমরা সার্কেল এই ক্লাসটাকে আমরা শেপের আন্ডারে রেখে দেবো, এক প্রকার ওভার রাইডিং করা হলো। তো এবার আমরা এখানে করলাম, এখানে এটা কোডটা নিলাম, আর ওভার রাইডিং এর পর শেপ এস ইকুয়াল টু নিউ সার্কেল দিয়ে যেখানে এস ড্র করে দেবো, তো অটোমেটিক্যালি আমাদের এখানে কি প্রিন্ট হয়ে যাবে,
এখানে আমাদের সার্কেল লেখাটা প্রিন্ট হয়ে যাবে। তো আবার একটা জিনিস কি দেখো, এখানে আমরা কোডটা লিখছি না তাই, বাট এখানেও একটা আমাদের ফাংশনস থাকবে। তো এই ফাংশনসগুলো কি থাকবে, এই ফাংশনগুলো এখানে স্টোর থাকবে। তো এই যে স্টোর যে ফাংশনগুলো থাকবে, এগুলো থাকবে হচ্ছে আমাদের হিডেন। ঠিক আছে, এগুলো আমাদের হিডেন থাকবে, এই ইমপ্লিমেন্টেশনগুলো এখানে হিডেন থাকবে। এবার এখানে খুব ছোট কোডের আন্ডারে লেখা হচ্ছে বলে আমরা এটাকে অল্পের মধ্যে দেখালাম। কপি কনস্ট্রাক্টর কি, কপি কনস্ট্রাক্টর মানে হচ্ছে মানে সোজা কথা এখানে কপি করা হচ্ছে। কি করে কপি করা হবে, ওই একই ব্যাপার, আমরা একটা ক্লাস বানাবো, তার মধ্যে একটা ভ্যালু নিয়ে নেবো, আর আবার ওই ক্লাসের মধ্যে আমরা অন্য একটা ভ্যালু নিয়ে নেবো। অনেকটা প্রাইভেট ডেটা টাইপের মতো লাগছে না দেখতে, এক্স্যাক্টলি ওরকমটাই করা হয় এখানে। আর এবার আমরা কি করব, এবার আমরা এর ভ্যালুটাকে এক্স এর মধ্যে নিয়ে নেবো। এবার দেখো কপি কনস্ট্রাক্টর কি করে, তো ডেমোর মধ্যে আমরা একটা ডেমো ডি নিয়ে নিলাম, এটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর। আর এই যে কনস্ট্রাক্টরটা, এটা আমার এই যে এক্স এর ভ্যালুটাকে ওটা এ থেকে আমাকে সরি এই যে ডিএক্স এর যে ভ্যালুটা ওটা এই এক্স এর মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে। উল্টো বললাম, আমাদের এই যে এক্স এর ভ্যালুটা ওটা এই ডিএক্স এর মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে। ঠিক আছে, ওইটাকে এর মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এবার কি হবে, এবার যখন আমরা ডেমো ডি1 করে 10 প্রিন্ট করাবো, আর ডেমো ডি2 করে আমাদের এখানে ডেমো 1টাকে প্রিন্ট করায়, তো ডি1টাকে প্রিন্ট করালে কি হবে, তাহলে d2.x মানে এই 10 ভ্যালুটা আমার ঘুরে গিয়ে এই d2.x এর মধ্যে চলে গেল, মানে d1 এর মধ্যে আমার d1 যে ভ্যালুটা d2.x টা আমার ক্যারেক্ট করে নিয়েছে, এই ভ্যালুটা এখন এর মধ্যে ঢুকে গেছে। তো 10 এখন এর মধ্যে এসে গেছে, তো d2.x হলে আমার কিউ প্রিন্ট হবে, সেম 10ই প্রিন্ট হবে আমার। ক্লিয়ার, এটা ব্যাপারটা বোঝা গেল। মানে সোজা কথা কি, যে আমরা আগে একটা এখানে আমরা ডেমো নামে একটা ক্লাস বানালাম, সরি মেথড বানালাম, আর মেথডটাই কি করলাম, মেথডটায় আমরা ওই ক্লাসের মধ্যে থাকা যে ভ্যারিয়েবলটা তার মধ্যে এখানে পাস হওয়া প্যারামিটারের যে ভ্যালুটা সেটা পাস করাবো, এটাকে চেঞ্জ করে দেবো। আর তারপর এবার যে কপি কনস্ট্রাক্টরটা আমরা তৈরি করব, এই যে ভ্যালুটা যেটা এর মধ্যে পাস হলো সেইটাকে আমরা অন্য একটা দিয়ে কপি করব, যেটা আমরা নর্মালি কি করতাম ভাই, দিস দিয়ে যে কাজটা করতাম ওটাই এখানে কাজটা করছি। তো এবার আমরা কি করলাম, এবার আমরা এখানে দিসের কাজটাকে এবার এখানে আমরা পরপর যখন এখান দিয়ে আমরা অ্যান্সারটাকে আনলাম, তো কপি কনস্ট্রাক্টর আমার এটাই। তো এবার যখন আমি এই ডি1 এর মধ্যে ডি1 ভ্যালুটা যেটা তারপর এখানে তাই আছে, তো এইটাই আমরা এর মধ্যে পাস অন করবো না। তো ডি1 এর যে ভ্যালুটা, তো ডি1 এর যে ভ্যালুটা ওটা d2.x এর মধ্যে চলে যাবে। এইটা যখন চলে যাবে তাহলে অটোমেটিক্যালি ডি1 এর ভ্যালু এখানে কি হয়ে গেল, কপি হয়ে গেল, এটাই আমার 10 প্রিন্ট হয়ে গেল। দ্যাটস ইট, এটাই আমার কোশ্চেন কনসেপ্ট, এটাই বলতে চাইছি। ক্লিয়ার? ওকে, তো এবার আমরা পরবর্তী যে সেগমেন্ট আমাদের গ্রুপ সি 15 মার্কসের কোশ্চেন সেখানে আসি। এখানে কি বলছে, একই গল্প, যে আমাদের একটা কি বলে ব্যাংক অ্যাকাউন্ট এখানে ডিজাইন করতে হবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোড কিন্তু, হ্যাঁ, ডিপোজিট উইথড্র মেথডগুলোকে দিয়ে রাইট কনস্ট্রাক্টর অ্যান্ড ডিস্ট্রাক্টর ফর দিস ক্লাস, মানে এই পার্টিকুলার কোশ্চেনটার জন্য। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইফ ডিস্ট্রাক্টর ইজ নট ডিফাইন্ড। প্রচন্ড ট্রিকি কোশ্চেন এটা, দেখো কি আছে, অ্যান্সার ভাবলাম, হ্যাঁ। তো এবার কি হচ্ছে, আমাদের প্রথমে আমরা আগে ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা ক্লাস বানাবো, যার মধ্যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স এই দুটোকে আমরা এখানে এন্ট্রি করাবো। ঠিক আছে, এই দুটোকে আমরা এন্ট্রি করাবো। আর তারপরে কি, আর এরপরে আমরা কি করব, দেন আমরা এবার ডিপোজিট নামে একটা এখানে কোড দিলাম। ঠিক আছে, দেন এইটা আমরা এই যে কোডটা দেবো, তো ফ্লোট অ্যামাউন্ট বলে এই কোডটা আমরা কারণ অ্যামাউন্টটা আমরা ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট হওয়া মানে কি, টাকাটা ব্যাংকে ঢুকলো, তো ঢুকলো মানে অ্যামাউন্ট বাড়লো। ঠিক আছে, তো এবার এখানে টাকাটা ঢুকলো। এবার উইথড্র মানে, উইথড্র হচ্ছে ফ্লোট অ্যামাউন্ট। এবার এখানে যদি অ্যামাউন্ট আমার ব্যালেন্সের চেয়ে কম বা ইকুয়াল হয় তাহলে কি হবে। তো এবার দেখ একটা একটা সিম্পল একটা কথা, আমার এই যে আমার উইথড্রটা, তো উইথড্র তো নিশ্চয়ই আমার যেটা আমার অ্যাকচুয়াল অ্যামাউন্ট তার থেকে কম বা আমার বেশি হবে তবে তো উইথড্র করতে পারবো। এমন তো নয় যে আমার ব্যাংকে আছে হচ্ছে 3 টাকা আর আমি উইথড্র করলাম 5 টাকা। তো এটিএম এর ভিতর থেকে আমার ব্যাংকের ম্যানেজার বেরিয়ে এসে বলবে ভাই क्या कर रहा है यार तू, তাই না, এটাই বলবে। তো সেখানে আমরা করতে পারবো না। তো ব্যালেন্সে তখন আমাদের অবভিয়াসলি কম আর ইকুয়াল টু রেখে সেখানে আমাদেরকে এখানে মাইনাস ইকুয়াল টু অ্যামাউন্ট দিতে হবে, অর্থাৎ এখানে ডিক্রিমেন্ট হবে অ্যাকাউন্টটা। তো এই লজিকগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। তাছাড়া আমরা কি করবো, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, ওই যেটা বললাম, যদি আমার এখানে সেম না হয় তাহলে সবাই আবার যেমন ইনসাফিসিয়েন্ট আমরা ব্যালেন্স দেখিয়ে দেবো, মানে সোজা কথায় বলবো ভাগ। তো এইটা আমরা বলবো, ঠিক আছে, সিম্পল কথা। তো এবার এখানে হলো কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে কি, এবার এখানে কোনো ডিস্ট্রাক্টর ইউজ হয়নি। ঠিক আছে, তো এবারে কি হবে, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা কি বলছি, যে আমাদের এখানে ক্লাস যেটা হবে ব্যাংক অ্যাকাউন্টের, তো এখানে আমাদের কি
কনস্ট্রাক্টর কি কেসটা করবে ওই একইভাবে, যে আমাদের এখানে সেম নামের এখানে আমরা একটা ক্লাস বানাবো আর তার মধ্যে ডিফারেন্ট প্যারামিটারকে আমরা দিয়ে দেবো। তো এবার এখানে কেসটা কি হবে, এবার দেখো আমরা এখানে তো তাই করিনি, অনেকে বলে দাদা আমরা এখানে তো তাই করিনি, ঠিক, বাট ওই যে বললাম যদি কনস্ট্রাক্টর না থাকে তো জাভা কি করবে, ইটসেলফ একটা বানিয়ে নেবে। তো ও আলটিমেটলি এইভাবে জিনিসটাকে রেখেছে, অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্সটাকে এ আর বি এর আন্ডারে রেখে সেটাকে এই ভ্যালুগুলোকে এদের মধ্যে ট্রান্সফার করিয়ে দিয়েছে, দ্যাট ইজ দ্য কেস। আর এখানে কোনো ডিস্ট্রাক্টর লাগবেই না, কারণ এখানে কোনো মেমরি ফ্রি করে কোনো জায়গাকে আমাকে ইন্ট্রোডিউস করার প্রয়োজনই পড়বে না। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে কিছু হবে না। ঠিক আছে, ঠিক আছে। আর যদি ডিস্ট্রাক্টর ডিফাইন না থাকে তাহলে কি করতে হবে, তখন এখানে আমরা কি করব, যে জাভা ডাজ নট ইউজ ডিস্ট্রাক্টরস। আর ওই যে বললাম এরকম গার্বেজ কালেক্টর, তো মেমরি সরি গার্বেজ ক্লিনার বলেছিলাম, ওটা গার্বেজ কালেক্টর হবে, মেমরি ইজ হ্যান্ডেলড বাই গার্বেজ কালেক্টর হবে। আর ফাইনালাইজ এক্সিস্টেড বাট ইজ ডেপ্রিকেটেড মানে হচ্ছে যে ফাইনালাইজ, যে এই যে আমাদের যে কোডটা, তো এইটা আমাদের থাকবে কিন্তু এখন এটা ডেপ্রিকেট করা হয়ে যাবে। এটাকে তোমাদের বোঝার দরকার নেই, সোজা কথা মাথায় রাখবে যে জাভা আমাদের ডিস্ট্রাক্টরকে ইউজ করবে না। আর যদি আমাদের এখানে গার্বেজ কালেক্টর থাকে তো এইটাই আমাদের মানে আমাদের ডিস্ট্রাক্টরের কাজটা করে দেবে। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের এক্সপ্লেন দ্য অর্ডার অফ কনস্ট্রাক্টর এক্সিকিউশন ইন ইনহেরিটেন্স। ওকে, ক্লাস শেপ থেকে রেক্ট্যাঙ্গেল থেকে বক্স, আচ্ছা কনস্ট্রাক্টর কল করতে হবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রোল অফ সুপার বেস ক্লাস কনস্ট্রাক্টর? আচ্ছা আচ্ছা, এখানে দেখো এইটা একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোয়েশ্চেন, যে বেস ক্লাস কনস্ট্রাক্টর কাকে বলা হয়, সুপার কি, এটাকেও মাথায় রাখবে। এখান থেকে পর্যন্ত কোয়েশ্চেন তৈরি হতে পারে, এই এই জায়গাগুলোকে ভালো করে পড়বে। এবারে কি আছে দেখো, ইনহেরিটেন্সের কনস্ট্রাক্টরসের অর্ডার কি হবে, আমরা জানি এটা যে বেস ক্লাস থেকে আমাদের ডিরাইভ ক্লাসে যাবে। এবার ওই একই গল্প, সোজা কথা তোমরা এখানে এইটাকে তো লিখবে, আর এবার তোমরা ইনহেরিটেন্সে কি ঘটনাটা ঘটে, ইনহেরিটেন্স বলতে তোমরা কি বোঝো সেটাকে এখানে এক্সপ্লেন করে দেবে। সেটা এখানে এক্সপ্লেন করাটা মানে এখন বলতে গেলে অনেকটা বেশি বলতে, তো বললাম না, সোজা কনসেপ্ট হচ্ছে এইটা। ঠিক আছে, তো এখানে বেস ক্লাস আর ডিরাইভড ক্লাসের ব্যাপারটা আমাদের করতে হবে। ঠিক আছে, এইটা যদি আমরা করে নেবো তাহলে আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, যে আমরা এখন ইনহেরিটেন্সের কেসে তাই তো করবো না, যে কনস্ট্রাক্টর যেমন এখানে যেমন হলো, তো এখানে তো তাই আমাদের সেম নামটা রাখবে আর সেম নামের আমরা এখানে ফাংশনটা বানাবো, এই যে ফাংশনটা এখানে বানালাম। তো এবারই আমরা সেখান থেকে বেস ক্লাস থেকে এবার এখানে কি হবে, কনস্ট্রাক্টর এখানেও আমাদের সেম ওই ব্যাংক অ্যাকাউন্ট বলেই নামটা আসবে, বাট ব্যাংক অ্যাকাউন্টের কি হবে, এক্সটেন্ড করা হবে একটা ক্লাসকে। তো এইটা আমাদের শুধু ডিরাইভটা করতে হবে, এটাই যে আমাদের এক্সট্রা গল্প। আর এবারে কি হচ্ছে, শেপ থেকে রেক্ট্যাঙ্গেল, সেখান থেকে আমরা বক্স বানাবো। তো শেপের আন্ডারে কি করলাম, শেপের একটা ক্লাস বানালাম, তার আন্ডারে শেপের মেথডটা লিখলাম। তো শেপের মেথডটা লেখার পর এবার কি হবে, শেপের মেথডটা লেখার পর আমরা এখানে শেপটাকে প্রিন্ট করাবো, রেক্ট্যাঙ্গেলটা এক্সটেন্ড করবো আমরা শেপ দিয়ে, হয়ে গেল। তো এবার আমরা রেক্ট্যাঙ্গেলের আন্ডারে এটা প্রিন্ট আউট করে নেবো, তো এইটা আমাদের কাজ শেষ। তারপরে হয়ে গেল যে বক্স এক্সটেন্ডস রেক্ট্যাঙ্গেল, তো বক্সটা যদি এখান থেকে পাবো, এখান থেকে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, এখান থেকে আমরা বক্স পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইটা আমরা এবার আচ্ছা তো বলতে আমাদের কি হলো, এখানে আমাদের কি হলো, এটা হলো মাল্টি লেভেল ইনহেরিটেন্স, কারণ দেখো এই একটা লেভেল পেলো, আর এবার এই রেক্ট্যাঙ্গেলকে আবার ইনহেরিট করাচ্ছে বক্স দিয়ে, তো এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো এবারে আমরা কি করবো, এবার আমরা বক্স বি কে নিউ বক্স দিয়ে যে আউটপুট করে নেবো, তো কি পাবো এখানে শেপ পেয়ে যাবো। কারণটা কি, আচ্ছা এটা এখানে কেন হলো, এটা এখানে কেন হলো, কারণটা হচ্ছে যে আমাদের এখানে এই যে মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা এটা একদম সেই শেপের থ্রু দিয়ে আসছে। তো আমরা কি করব, তাই যখন আমরা বক্স যে জিনিসটা, বক্স ক্লাসের আন্ডারে যে অবজেক্টটা আছে, তো সেই অবজেক্টটা যখন আমরা করব, তো আমি তোমাদেরকে বললাম না যে আমরা এখানে তিনটেই আউটপুট পাবো, তো তিনটে আউটপুটটা আমরা এই কেসে পাবো যখন আমরা একদম লাস্ট যেটাকে ইউজ করছি তাকে দিয়ে যদি আমরা বানাই, তারই অবজেক্টটাকে যদি তার দিয়ে আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করি, তো সেইটার ক্ষেত্রে আমরা তিনটেই আউটপুট পাবো, যে তিনটে আমরা অলরেডি বানিয়ে এসেছি আমাদের প্যারেন্ট বা হায়ারার্কিয়াল অর্ডারে সেটা। ঠিক আছে, হায়ারার্কিতে তখন আমরা সবকটাই অ্যান্সার পেয়ে যাবো। আমি তোমাদের আগেরটা তো বললাম না অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে যেখানে মেথড, দেখো এটাও তো মেথড ওভার রাইডিং, বাট এই যে এবার যদি আমি এটাকে তোমাদেরকে পিওর ভার্চুয়াল ফাংশন বা যদি অ্যাবস্ট্রাক্ট ওভার রাইডিং এর কনসেপ্টে বলি, তখন এই দুটো আমার, তখন যদি শেপটা যদি আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে থাকতো তো শেপটা আমার প্রিন্টই হতো না, তখন রেক্ট্যাঙ্গুলার বক্সটাই প্রিন্ট হতো। ক্লিয়ার, যেগুলো পাবলিক ক্লাস ওগুলো প্রিন্ট হতো। ঠিক আছে, তো রোল অফ সুপার কি বলছে, কলস প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর এন্ড ইনিশিয়ালাইজ বেস ক্লাসেস মেম্বার, স্বাভাবিক ব্যাপার। তো এবার আমাদের এই ক্লাসের মধ্যে এই মেথডের আন্ডারে আমরা এটাকে প্রিন্ট করে দিলাম, বি আমরা ওই একইভাবে করলাম। এবার যখন আমরা সুপারটাকে করব, সিস্টেম ক্লাস আউট ডট এখানে প্রিন্ট দিয়ে বি করবো, এখানে আমরা কি করলাম, এখানে এ কনস্ট্রাক্টরকে আমরা কল করলাম। তো এ কনস্ট্রাক্টরকে কল করার মানে কি, তার মানে এ অ্যান্ড বি এই দুটোই আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সোজা কথা, যে আমরা তাহলে আলটিমেটলি আমরা এখানে কি করব, আরে আমাদের এই জায়গাটাই তো আমরা এখানে না লিখে ডাইরেক্ট মেন ফাংশন করে এখানে লিখেছি,
এখানে লিখেছি মেন ফাংশনে বানিয়ে এই যে এখানটা লিখতাম, এইটাই আমরা এখানে লিখতাম। ওই জন্যই বলা হয় কি এটা বেস ক্লাস কনস্ট্রাক্টর। যেমন এখানে আমরা লিখেছিলাম বেস ক্লাস কনস্ট্রাক্টর, এইটা আমাদের বেস ক্লাস কনস্ট্রাক্টর ছিল। তো এই বেস ক্লাস কনস্ট্রাক্টরকে আমরা যদি এখানে সুপার দিয়ে লিখতে চাই তখন এভাবে লিখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? আগের কোশ্চেনটা ক্লিয়ার হলে পরেরটা ঠিক ওটারই আমরা সুপার, মানে ওই পুরো জায়গাটাকে সুপার দিয়ে হবে লেখা যায়। ক্লিয়ার? বোঝা গেল? সেখানে আমরা এ আর বি দুটোই কল হচ্ছে। তবে পরবর্তী কোশ্চেন কি? পরবর্তী কোশ্চেন আমাকে কি বলেছে, জাস্ট আ সেকেন্ড, দ্যাট ইজ, আচ্ছা এখানে আবার কোড দিয়ে রেখেছে। আচ্ছা তো এখানে দেখো, আচ্ছা এটা সি প্লাস প্লাসই আছে না, ঠিক আছে ইস্যু নেই। আমরা মনে হয় এটাকে জাভাতে এখানে করা আছে, ইয়া এখানে জাভাতে এটাকে করা আছে। তো জাভাতে আমরা দেখি এখানে কি আছে, যে আমাদের হচ্ছে ক্লাস বেস আছে void show system dot out dot println আন্ডারে বেস, তারপরে এর আন্ডারে ডিরাইভ, তারপরে এবার বেস এখান থেকে আমরা পেলাম আউটপুট পেয়েছি ডিরাইভ। আমি একবার একটু চেক করে দেখেন যে দুটো আমাদের কোডটা সেমই রয়েছে কিনা। হ্যাঁ একদম সেম আছে। তো কি বলেছে যে আমাদের এখানে এটা আউটপুটটা কেন হলো সেটাকে বোঝাতে হবে, মানে এতক্ষণ তো যেটা আমি বুঝিয়ে বেড়াচ্ছি সেটাই আবার এখানে কোশ্চেন দিয়ে দিয়েছে। তো এটা কি হবে যে জাভা আমার রান টাইম বাইন্ডিং ইউজ করে বাই ডিফল্ট, মানে অটোমেটিক্যালি এটা আমার মানে ওভার রাইডিংটাই ইউজ করে বেড়াবে যখন আমরা ইনহেরিটেন্সটা করবো। ওভার রিডেন মেথড ইজ কল্ড। আচ্ছা ভাই ওভার রাইডিং মেথড যদি কল্ড হয় তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমরা এতক্ষণ ধরে বলছি যে আমাদের মেন যে ক্লাস সেই ক্লাসটাকে দিয়ে যখন আমি ডিরাইভ ক্লাসটার একটা কোনো আমি যদি অবজেক্ট বানাই তো তখন বেস ক্লাসের অবজেক্ট ডিরাইভ ক্লাসের আন্ডার থেকে তৈরি হয়। তো কি হবে ভাই, সেখানে অবশ্যই আমার ডিরাইভ ক্লাসের আউটপুটটাই হবে, নিউ এর পাশে যে থাকবে তারই আউটপুটটা আমাকে দেখাবে। এটা সব থেকে ইজিলি মাথায় রাখো, নিউ এর পাশে যে ক্লাসটা থাকবে তার মেথডটাই আমাকে আউটপুটে দেখাবে। তাই তো হবে না, কারণ আমাদের রান টাইম বাইন্ডিং মানে কি, তো রান টাইমে তোমার পুরোটাই চলবে, কারণ কম্পাইলেশনের ব্যাপারটা ঘটাবে না। তো আমার সেই সেম যদি আমি তোমাদেরকে একদম বেসিক ভাবে বোঝাই, মানে এই কনসেপ্টের বাইরে গিয়ে, তো তোমাদের অ্যাকচুয়ালি জিনিসটা কি হবে ভাই, আমরা যদি সেম একটা মেথড যদি পরপর দুবার পাই কি করা উচিত ভাই, যেটা লাস্টে পাবো সেটাই আমরা আপডেট করবো, এখানেও তাই ঘটবে। আমরা যদি এখানে দেখিয়ে দিই যে ভাই দেখো আমার এখানে লাস্ট ইউজ করা ক্লাসটা হচ্ছে ডিরাইভ ক্লাস, তো ডিরাইভ ক্লাসের মধ্যে থাকা যে আমার ফাংশনটা আছে ওটাকে ধরেই কাজটা করবো, তাই জন্যই তো আমরা রান টাইমের কথাটা আনছি। রান টাইমেই তো একমাত্র চেকিংটা হবে, এটা তো কম্পাইল টাইমে চেক হবে না। কম্পাইল টাইম শুধুমাত্র কম্পাইল করে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, রান টাইম বোঝাবে যে আমাকে কোনটা আনতে হবে। তো ওই জন্য তো ওভার রাইডিংটা আমরা ইউজ করি, আর তাই জন্য এটা তৈরি হয়। ঠিক আছে, এবার আমাদের পরবর্তী কোশ্চেনে কি ছিল, সেটা হচ্ছে modify the above to achieve runtime polymorphism or why is virtual needed। তো রান টাইম পলিমরফিজম মানে যে অলরেডি ডিফল্ট ইন জাভাতে আমাদের থাকবে নো ভার্চুয়াল কিওয়ার্ড নিডেড, মানে সোজা কথা মানে এই যে কোডটা আছে এটাই আমরা রান টাইম পলিমরফিজমের থ্রু দিয়ে আমরা করতে পারবো। আরে ভাই স্বাভাবিক, তোমাদের তো ওইটাই তো হবে না, রান টাইম পলিমরফিজমের আন্ডারে তো ওটাই আসবে আমাদের ফাংশনটা ধরে, এটাই আমার আসবে। ঠিক আছে, এক্সটেন্স করে বেস টেস্ট নিয়ে আমাদের এখানে করতে পারে তবে। আর এখানে কেন নিডেড হবে আমাদের, এখানে ভার্চুয়াল কিওয়ার্ড আমাদের কেন নিড হয়, কারণ ডাইনামিক মেথডগুলোকে ডিসপ্যাচ করার জন্য নিড হয়, ফ্লেক্সিবিলিটির জন্য ইউজ করা হয়, কোড রিউজেবিলিটির জন্য ইউজ করা হয়। সোজা কথা কি বললাম দেখো, তোমরা ভাববে যে এটা তো তার অ্যান্সারটা কোথায়, এটার অ্যান্সারটা যেটাই তোমাদেরকে এখানে করানো হলো এইটাই আসবে অ্যান্সারটা। ঠিক আছে, এই কোডটাই অ্যান্সারে আসবে, এই কোডটাই অ্যান্সারে আসবে, আর কিছু হবে না, এটা যা আছে তাই হবে তোমাদের। ঠিক আছে, বলছে ডিফাইন পিওর ভার্চুয়াল, আবার দিয়েছে কোশ্চেন, পিওর ভার্চুয়াল ফাংশন কি। আর এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, রাইট আ প্রোগ্রাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যানিমাল উইথ মেথড সাউন্ড, ডিরাইভ ক্লাসেস হচ্ছে ডগ ক্যাট ইমপ্লিমেন্টিং ইট। আচ্ছা তাহলে যদি এইটা কি হবে দেখো, অ্যানিমাল আমাদের তার মানে প্যারেন্ট, আর ডগ আর ক্যাট তার আন্ডারে চাইল্ড, তার মানে কি এটা মাল্টিপল ইনহেরিটেন্স, কারণ কি দুখানা চাইল্ড, সরি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে পরপর আমার এখানে ডিরাইভ ক্লাসগুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আর ক্যান বি ক্রিয়েট অবজেক্ট অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ওয়াই। ঠিক আছে, দেখা যাক। তো প্রথমত গল্পটা কি, প্রথমত গল্পটা হচ্ছে যে আমরা এখানে, হ্যাঁ, তো পিওর ভার্চুয়াল কেসে কি ওই যে অ্যাবস্ট্রাক্ট মেথড, যেখানে আমরা ডিক্লেয়ার করব অ্যাবস্ট্রাক্টের থ্রু দিয়ে, আর কোনো বডি থাকবে না। এটা আমরা আগের কেসেই দেখিয়ে রেখেছি, আগের যে চ্যাপ্টারটা আমরা যখন করেছিলাম তখন দেখিয়েছিলাম। বা তোমরা যদি এখানে দেখো, আমি তোমাদেরকে দেখাই, তো কোথায় গেল কোডটা,
এইখানে এই যে পোর্শনটা আছে, তো এই পোর্শনটাই হচ্ছে আমাদের পিওর ভার্চুয়াল ফাংশন। এখানে আমরা কোনো বডিকে মেনশন করব না, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে এই জায়গাটাকে আমরা লিখবো, ঠিক আছে। আর পিওর ভার্চুয়াল ফাংশনের কেসটাও তাই আমি তোমাদেরকে বারবার বলেছি। ভার্চুয়াল ব্যাপারটা কি, ভার্চুয়াল মানেই হচ্ছে যে যেটা আমার বাইরে থেকে দেখে মনে হবে যে হ্যাঁ আছে, বাট রিয়ালিটিতে তার কোনো এক্সিস্টেন্স নেই, এটা হচ্ছে ভার্চুয়াল, ঠিক আছে। তো এর প্রোগ্রামটা কি, তার মানে নর্মাল অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যা কোড ভার্চুয়াল ফাংশনেরও তাই কোড। তো এই যে বলেছে অ্যানিমালের আন্ডারে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানালাম, তার আন্ডারে ভয়েড সাউন্ড বানালাম। এবার দেখো এখানে কোনো আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এখানে কি হবে কি না হবে ঘন্টা কিচ্ছু লিখিনি। এবার পরে কি লিখেছি, ডগ এক্সটেন্ডস অ্যানিমাল, তার আন্ডারে লিখেছি আমরা এই যে বার্ক। তো এইটা কি, এটা হচ্ছে আমার পাবলিক ক্লাস। আর এখানেও কি এই যে ক্যাটটা, এটা হচ্ছে আমার পাবলিক ক্লাস। তো এখানেও আমরা এখানে ভয়েড সাউন্ডটা এখানে মেনশন করে দিলাম, ঠিক আছে। আর এর আন্ডারে আমরা এখানে লিখবো মিয়াও। তো এই দুটোকে আমরা যে লিখলাম, তো এইটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন এবং পুরো কোড, যেটা আমাদের 7 নম্বরের মার্কসের অ্যান্সার হবে। এবার তো আমাদের বলছে যে আমরা এখানে কি এটা করতে পারবো, দেখো অবজেক্ট ক্লাসের কোনো রকম কোনো অবজেক্টকে আমরা ক্রিয়েট করতে পারবো না। তার কারণটা কি, স্বাভাবিক, কারণ অবজেক্ট ক্লাসের মধ্যে তো কোনো অবজেক্ট হবে না, তবে তো পিওর ভার্চুয়াল ফাংশনটা হবেটা কোত্থেকে। আমরা ওইটাকে পুরো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে রেখে দিয়েছি, মানে ওর কোনো কোডই আমরা এখন আবার ওটা হিডেন ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। কারণটা কি, এবার হিডেন ইমপ্লিমেন্টেশনটা হয়েছে মানেটা কি, যেমন দেখো অ্যানিমালের কি সাউন্ড ওটা কি আমি এখানে দিয়েছি, দিইনি। অ্যানিমালের কোনো সাউন্ড দিয়েছি, দিইনি। বাট ডগ আর ক্যাটের দিয়েছি। তো ওই জিনিসটা এখানে লেখা মেথডস আর ইনকমপ্লিট, মানে এই যে সাউন্ড যে মেথডটা অ্যানিমাল ক্লাসের মধ্যে ছিল সেটা আমার ইনকমপ্লিট মেথড। যেহেতু ওটা আমার ইনকমপ্লিট মেথড, তাহলে তাই জন্য আমরা এখানে কি বলতে পারি, আমাদের এখানে কাজটা অবশ্যই হবে না, ঠিক আছে। যেহেতু ওটা আমার ইনকমপ্লিট মেথড, সো দ্যাটস ওয়াই আমরা ওখান থেকে কোনো রকম কোনো আউটকাম পেতে পারবো না। বোঝা গেল ব্যাপারটা কি, ক্লিয়ার হলো। এনক্যাপসুলেশনে কি এখানে পরবর্তী যে কোশ্চেনটা দেখা যায় কি আছে, দ্যাট ইজ আচ্ছা পরবর্তী এক্সপ্লেন অ্যাক্সেস স্পেসিফায়ার্স উইথ এক্সাম্পল। আচ্ছা অ্যাক্সেস স্পেসিফায়ার মানে তো হ্যাঁ তোমরা তো এনক্যাপসুলেশন আন্ডারে তো বলবে। ওয়াই ইজ ডেটা হাইডিং ইম্পর্টেন্ট, আর এই কোডটা আছে বলছে হোয়াট উইল বি দ্য আউটপুট। এই যে তোমাদের যেমন এরকম টাইপের কোডও আসতে পারে, ঠিক আছে, জাস্ট এইটুকু কোডগুলো চলে আসবে। তাহলে তোমরা এখান থেকে দেখি এখানে কোড আছে নাকি, তাহলে আমাকে আবার লিখতে হবে একটা, না আছে আছে আছে, ঠিক আছে। তো এখানে কি দেখো আমাদের এখানে এনক্যাপসুলেশনের আন্ডারে, আচ্ছা এখানে টপিকটা বলা আছে। আচ্ছা তো অ্যাক্সেস স্পেসিফায়ার কি কি আছে, ওই যে যেটা আমরা বারবার পড়েছি, প্রাইভেট, প্রোটেক্টেড এন্ড পাবলিক। প্রাইভেট মানে কি, উইদিন ক্লাসের মধ্যে পুরো জিনিসটা আমার প্রাইভেট থাকবে। যেমন আমি যদি এখানে ডেমো ক্লাসের মধ্যে যদি এখানে লিখে দিই যে প্রাইভেট ইন্ট এক্স, তো এই ক্লাসটার মধ্যে আমার এই এক্সটা আমার প্রাইভেট থাকবে, ঠিক আছে। প্রোটেক্টেড মানে হচ্ছে, এটা আমরা আগে প্যাকেজ দিয়ে দেখালাম এক্সাম্পলটা আগের ভিডিওটাতে। তো ওখানে হচ্ছে আমার সেই ক্লাস অ্যান্ড সাব ক্লাসের মধ্যে ওগুলো আমি অ্যাক্সেস পাবো, যদি সেই ক্লাস আর সাব ক্লাসটা আমার অন্য কোনো প্যাকেজের থ্রু দিয়ে আমি ইম্পোর্ট করি, বা যদি সেই প্যাকেজটা আমার সেখানে যদি প্রেজেন্ট থাকে, স্টিল ওটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। অ্যান্ড পাবলিক হচ্ছে আমার বারোয়ারি সম্পত্তি, যে যেমন খুশি ইউজ করতে পারে, কোনো প্রবলেম হবে না। আউটপুট কি চেয়েছে, কোডটা দেখা যাক, প্রাইভেট ইন্ট এক্স। এই যে যেমন এইখানে আমার দেখো ক্লিয়ার কাট যে আমার এখানে টেস্ট, যেটা টেস্ট শেষ হয়েছে এখানে, তো টেস্ট এখানে যখন শেষ হয়েছে, তো তার মানে এই ইন্ট এক্সটা এই পুরো কোডে প্রাইভেট ছিল। তাই যেহেতু এটা প্রাইভেট ছিল, বাট আমাদেরকে ভ্যালুটা দরকার, তো তার জন্য আমরা কি ইউজ করেছি, দিস কিওয়ার্ড। আর দিস কিওয়ার্ডটা আমরা ইউজ করেছি। তো এই দিসটা আমরা অ্যাকচুয়ালি কি করছিলাম, দিসটা আমি আগের এক্সাম্পলে কি বললাম, কপি কনস্ট্রাক্টর, এক্স্যাক্টলি। তো এখানেও যখন সেই টেস্ট মেথডটার মধ্যে আমরা ইন্ট এক্স কে নিয়েছি, আমাদের তো এটা প্রাইভেট রাখলে হবে না, আমাদেরকে তো ভ্যালুটাকে দরকার। তো তখন আমরা কি করব, তখন আমরা এই যে এক্স এর ভ্যালুটাকে এটা দিস কিওয়ার্ডের আন্ডারে, এই এক্স অবজেক্টের আন্ডারে নিয়ে নেব। তো এবার কি হলো, এবার আমার ওটা প্রাইভেট থাকা সত্ত্বেও আমার এক্স এর ভ্যালুটাকে আমি ফার্দার অপারেশন করতে পারবো। এতে কি হলো, আমার এক্স ভ্যালুটাকে কেউ কোনো রকম ভাবে চেঞ্জ করতে পারবে না। তার মানেটা কি, মানে ধরো এই যে লগ ইন পেজ, এবার এই লগ ইন পেজ ধরো কথার কথা বলছি, এটা হচ্ছে অ্যামাজনের ওয়েব পেজ। এবার এখানে একটা দাম লেখা আছে একটা কোনো প্রোডাক্টের, এটাকে অনেকে জানে যে আমরা ইন্সপেক্ট করে পাল্টাতে পারি। ইন্সপেক্টের এখানে কেসটা কি হচ্ছে, মানে ইন্সপেক্ট কাজটা করে ওখানে টেম্পোরারি পাল্টে দিচ্ছে, বাট ওটা শুধুমাত্র আমার কাছেই হচ্ছে, ওটা শুধুমাত্র আমার কাছেই হচ্ছে। মানে আমি কি করলাম, আমি জাস্ট ওখানে দেখালাম। এবার আমি যদি ইন্সপেক্টরের প্রাইসে যদি প্রোডাক্টটাকে কিনি, তো অটোমেটিক্যালি আবার অরিজিনাল প্রাইসেই আমাকে জিনিসটা চেয়ে নেবে, আবার আমাকে ওখানে অরিজিনাল প্রাইসে জিনিসটা দামটা লিখবে, তখন ইন্সপেক্টর হবে না। তো এইটাই হচ্ছে গল্প। এই ইন্সপেক্টর হচ্ছে যেখানে আমি দিস ডট এক্স করে ভ্যালুটাকে কপি করে নিয়ে তার উপর অপারেশনটা করলাম, ইন্সপেক্টর হচ্ছে অপারেশন। এই অপারেশনটা আমার পারফর্ম হবে এই দিস ডট এক্স এর ওপর। বাট যখন অরিজিনাল, আবার যখন আমি এটাকে পারচেস করবো, তখন অরিজিনাল এক্সটাই আমার লাগবে, যেটা এতদিন অব্দি আমার প্রাইভেট ছিল। এইটা হচ্ছে গল্প। ওইটাই আমার প্রাইভেটটা ওখান থেকে ভ্যালুটাকে কপি করে কাজটা করছে।
তো ভয়েড ডট শোটা কি করবে, এগুলো আমার এখানে মেথডটা দিয়ে আনসার বার করে নেবে। আর এবার এখানে কি, এই যে টেস্ট টি নিউ টেস্ট 10, তো এই ভ্যালুটা আবার কোথায় যাবে, এই ভ্যালুটা আমার দিস ডট এক্স ইকুয়াল টু এক্স করে এখানে আমার 10 চলে গেল। তো এইটা এবার কি হবে, এইটাই তো আমার শো মেথডে আছে, এইটাই তো আমার শো মেথডে আছে, এই যে শো মেথডে। তো এই এক্সটা কোনটা, দিস ডট এক্স এর এক্সটা, তো সেটাই যখন আমি এখানে প্রিন্ট করবো তাহলে কোনটা আসবে, আউটপুট 10টাই চলে আসবে। ইম্পর্টেন্স অফ ডেটা হাইডিং কেন, ওই যে কেন, এবার বোঝো তাহলে কেন দরকার, ডেটাটা প্রোটেক্ট করা হলো। আনঅথরাইজড অ্যাক্সেস, এই যে বললাম ইন্সপেক্টের মধ্যে এরকম আনঅথরাইজড অ্যাক্সেস গুলো থেকে আমরা ডেটাটাকে বাঁচাতে পারলাম। অ্যান্ড ইমপ্রুভস ইটস মেনটেনেবিলিটি, তার মানে হচ্ছে যে আমরা যদি পরবর্তীতে কখনো ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই তো সেটাকে আমরা করতে পারি, বাট ইন জেনারেল বাইরের থেকে কেউ এসে আমার চেঞ্জ করতে পারবে না। আর এই যে দামটা চেঞ্জ হচ্ছে না হচ্ছে তার অনুযায়ী আমার গোটা প্রোডাক্টের যে ডেটা সেট, যেটাকে ধরে আমরা অ্যামাজনের পুরো প্রোডাক্ট যে ডেটাবেসটা তৈরি করবো সেটা মেনটেন করা যেতে পারে, যে এই প্রোডাক্টটা এর দামের আন্ডারে। বলবে এটা দরকার কি, যেমন ধরো কোনো একটা প্রোডাক্টের দাম 15,000, এবার এটাকে তো আমাকে প্রাইভেটে রাখতেই হবে, ধরো এর দামটাকে কমিয়ে দিল 15 টাকা বানিয়ে দিল, তো এবার কি হলো, তো আমাকে যদি, আর ধরো এটা একটা মোবাইল ফোন, এবার যদি আমাকে, এবার দেখো এই মোবাইল ফোনের জন্য অ্যামাজনে কি থাকে, ফিল্টার থাকে, তো 0 থেকে 10K অব্দি একটা ফিল্টার থাকবে। তো যদি এর দামটাকে পাল্টে আমি যদি এটাকে যদি প্রাইভেট না রাখি, যদি ডেটা হাইডিং না করি বা অ্যাক্সেস স্পেসিফাই যদি ইউজ না করি, তাহলে যেই জিনিসটা আমার 10,000 থেকে 20,000-এর মধ্যে ফিল্টারে আসার কথা ছিল সেটা আমার এই ফিল্টারে চলে আসছে। বাট ওরা তো আলটিমেটলি তো ইউজারকে বোকা বানানো হয়ে গেল, কারণ আসলে তো দামটা আমার অরিজিনাল দামটা দিয়েই হবে, তখন ইউজার সেখানে ঠকে যাবে। তো ওই জন্য কেসটা কি, আমাদেরকে ওগুলো প্রাইভেটে রাখতে হয়, যার জন্য কি হবে যে এটাকে চেঞ্জ করা সত্ত্বেও এটা কোনোদিন আমার এখানে যাবেই না, ওটা এখানেই থাকবে। তো এই যে মেনটেনেবিলিটি, এইটা মেনটেন করা গেল যে ফিল্টারেও এটা দিয়ে আসবে, যত ইন্সপেক্টেড আমার ভ্যালুটাকে পাল্টে দিক না কেন, ওটা অন্য ইউজারকে শো করবে না, আর সেটা আমার কোনো রকম কোনো কাজও দেখাবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল লাইভ করেই দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ধরো এখানে এই যে অ্যামাজনে এটা রয়েছে, এবার যদি আমি এইটাকে এরকম করে সিলেক্ট করে এই ইন্সপেক্টে গেলাম, এবার এই ইন্সপেক্টে গিয়ে দেখো 599 যে জায়গাটা আছে না, এবার এই যে আমি 599 এর জায়গাটায় আমি যদি এটাকে পাল্টে 65 করি আর এখানে নিয়ে এলাম, এ দেখো ভ্যালুটাকে পাল্টে 65 হয়ে গেল। বাট এবার পরের কথা বলছি, আমি যদি এটাকে বাই নাও করতে চাই, অ্যাডেড টু কার্ট হয়ে গেল। আচ্ছা এটাকে এখন একটু সরাই, তো অ্যাড টু কার্ট হয়ে গেল এই না। এবার যদি আমি গো টু কার্টে যাই, এর দামটা কত এসে গেল, আবার 599 চলে গেল। তো এইটা আমাদের এখানে মেনলি বলতে চাইছে, ঠিক আছে, বোঝা গেল কেসটা কি, এইটা আমাদেরকে এখানে বলতে চাওয়া হচ্ছে, বুঝতে পারলে জিনিসটা। এই কেসটা আমি এখানে তোমাদেরকে মেনশন করতে চাইছিলাম, এই ঘটনাটা এখানে ঘটে, ক্লিয়ার, বুঝতে পারা গেল, এই হচ্ছে গল্প। এবার এখানে কি আছে, মেমোরি কনসেপ্টস, তোমাদের এখানে আছে শ্যালো কপি আর ডিপ কপি, ভেরি গুড, তো এই কোশ্চেনটা তো এখানে রয়েছে। তো শ্যালো কপি ডিপ কপির আন্ডারে কি আছে, শ্যালো কপি হচ্ছে কপি রেফারেন্স, আর ডিপ কপি হচ্ছে কপি অবজেক্ট। ডিপ কপিটা আমাদের কপি অবজেক্টকে কপি করবে, এখানে রেফারেন্সকে কপি করবে, এটা শেয়ার মেমোরির মধ্যে হবে, এটা সেপারেট মেমোরির মধ্যে কাজটা করবে, দ্যাটস ইট। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনগুলোকে দেখে নিই, এটা তো মানে ওটাই হওয়ার কথা। আর রাইট আ প্রোগ্রাম ইউজিং কপি কনস্ট্রাক্টর, এই তো ভেরি গুড। তো এই কোশ্চেনটা আছে যখন, এবার আগের কোশ্চেনটা পুরোটাই বুঝে যাবে। হোয়াট প্রবলেম অকার্স ইফ ডিপ কপি ইজ নট ইউজড, সব থেকে ভালো জায়গা আছে এখানে। এবার দেখো কপি কনস্ট্রাক্টরের কেসটা কি, যেটা আমরা দিস দিয়ে করছিলাম ওটা এখানে কিভাবে আছে। তো এখানে ডেমোটা আমরা এখানে দিয়ে রেখেছি, ডেমো ক্লাসের আন্ডারে এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে রেখেছি, এটাকেই আমরা কি করতাম, এটাকেই আমরা প্রাইভেট রেখে দিতাম আগে, ঠিক আছে, এটাকে এখন লিখবে না, এটা মাথায় রাখবে। তো এবার আমরা এর আন্ডারে এই ডেমো মেথডের আন্ডারে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটাকে দিয়ে আমরা এক্স ভ্যালুটাকে এখানে কপি করালাম বা আনলাম। এবার আমরা আরেকটা কনস্ট্রাক্টর বা আরেকটা এখানে মেথড বানাচ্ছি, দ্যাট ইজ ডেমো, আর সেই ডেমোর মধ্যে আমরা একটা অবজেক্টও বানিয়ে দিলাম। এবার এই অবজেক্টটা আমার এই যে এক্স, এই এক্স এর ভ্যালুটাকে ডি ডট এক্স এর মধ্যে কপি করে নিল, এই কাজটাও করলো। মানে যেটা আমরা করতাম কি, যে দিস ডট এক্স এর মধ্যে আমরা এক্সটাকে নিতাম না, এইটা কপি করতো। তো আমরা এবার দিস মানে কোনটা, এইটা, দিস ডট এক্স মানে এইটাকে নেওয়া হয়েছে, আর এই এক্সটা কোনটা, সেটা হচ্ছে এইটা। যদি আমি এখানে সেম কোডটাই আবার লিখি, ইন্ট এক্স ডেমো ইন্ট এক্স এক্স ইকুয়াল টু এ, তো এখানে যেটা এই যে এক্সটা ওটা হচ্ছে দিসের ক্ষেত্রে এটা, আর এই দিসটা হচ্ছে এইটা। বাট এখানের কেসটা আলাদা, এখানে যেহেতু আমরা দিস কিওয়ার্ড ইউজ করছি না, তো এখানের এই এক্সটা হচ্ছে এইটা, আর এই ডি ডট এক্সটা হচ্ছে এইটা, যেখানে যে এই ডেমোটার মধ্যে আমাকে ওটা কিন্তু এন্ট্রি করাতে হবে, কপি করতে হবে।
তো তাহলে আমার একই হবে, কপিটা হয়ে গেল। এবার আমরা ওয়ার্ড শোতে এখানে প্রিন্ট করাবো। এবারে কি আমরা এই যে 5 যে ভ্যালুটা, এই 5 ভ্যালুটা কোথায় যাবে? এই যে 5 ভ্যালুটা, এইটা এই যে এক্স, এই এক্সটা কোনটা? এই এক্সটা কিন্তু এটাই। তো এই যে এক্স, এই এক্স এর মধ্যে এই যে 5 যেটা ভ্যালুটা, তো এই 5টা আমার এই এর যে 5টা, ওটা এর মধ্যে গিয়ে এক্স এর ভ্যালু 5 হয়ে গেল, এক্স এর ভ্যালু 5 হয়ে গেল। এবার আমার ডি ডট এক্স, অর্থাৎ পরবর্তী যেটা আমার ডেমোর যেটা আমার অবজেক্ট আছে, যে অবজেক্টটা, তার মধ্যে প্রথম যে অবজেক্টটা ছিল সেটাকে কপি করে নিলাম। প্রথম অবজেক্টটা কে ছিল? এই যে 5টা। তো এবার এর মধ্যে আমরা 5টা, মানে 5টাকে আমরা কি করলাম? ডি ডট এক্স এর মধ্যে ট্রান্সফার করে দিলাম। তার মানে এর মধ্যে এই 5-এর কপি এসে গেল, নট দ্য রিয়েল ভ্যালু, কপিটা এসে গেল। আর এবার যখন আমি শো মেথড করবো, তো শো মেথডে কি আছে? এই এক্স। তো এই এক্সটা কি? এই এক্স এখন কি কবে ক্যারি করছে? কপিটাকে ক্যারি করছে। আর এই এক্সটা কপি কি করে ক্যারি করছে? এই যে এটার জন্য, এটার জন্য ক্যারি করছে। এবার দেখো তো এই এক্স এর মধ্যে কি আছে? ডি ডট এক্সটাই আছে না? তো এর মধ্যেই তো আমার এটা যাবে। তো এবার ডি ডট এক্স এর মধ্যে 5টা আমার এসে গেল। তো এই 5টা এর মধ্যে এসে গেল। তার মানে এক্স এখন 5টাকে নিয়ে ক্যারি করতে, এই 5টা কি অ্যাকচুয়ালি? ডি ডট এক্স এর 5টা কি? ক্যারি 5টা। এটা হচ্ছে সরি কপি 5, কপি অফ দ্য 5। তো এবার ওই কপিটাকেও ক্যারি করছে। তো যেহেতু কপিটাকে ক্যারি করছে, তাহলে কি বলতে পারা যায়? কুইজি পাবে, কুইজি হবে, এটাই বলতে পারা যাবে, যেটা মানে এক্স এর মধ্যে এখন মানে কপিটা রয়েছে, সেটাই আমরা এখানে কাজ করতে পারবো। আর এখানের যে এক্সটা, ওটা আমাদের সেভ রইল। এবার আমরা নেহাত এখানে কোনো কোড লিখিনি, বাট এখানেও তো কোডটা লেখা যায়। ধরো এখানে কেউ যদি আমাকে এক্স না লিখে দিল প্লাস প্লাস এক্স, তাহলে এখানে যে আমার 6টায় কনভার্ট হলো, তো এই 6টা এক্স্যাক্টলি কি? কপি 5-এর উপরে করা হলো, অ্যাকচুয়াল 5-এর উপরে নয়। অ্যাকচুয়াল 5টা তো এখানে রয়েছে স্টোর। এই হচ্ছে গল্প, ক্লিয়ার? আর ডিপ কপিকে নিয়ে প্রবলেম কি হবে? ডিপ কপি ছাড়া অবজেক্ট শেয়ার সেম রেফারেন্স। তো সেম রেফারেন্স মানে কি? এবার আমার অ্যাকচুয়াল যে অ্যাড্রেস সেখানেই চলে যাবে, মানে এই যেমন এখানে এই অ্যাকচুয়াল যে এক্স, সেটাকেই হ্যাম্পার করা যেতে পারে। তারপরে কি? চেঞ্জেস অ্যাফেক্ট বোথ অবজেক্টস, মানে এই ডি1 ডি2 দুটো অবজেক্টসকে এখানে আমার হ্যাম্পার করতে পারে। অ্যান্ড লিডস টু বাগস, যেহেতু স্বাভাবিক, যেহেতু আমার এখানে দুটো অবজেক্ট যদি আমার একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে তোমার ওখানে তাহলে পুরো কাজটা ওখানে পণ্যশ্রম হয়ে যাবে, তাই না? তো তার জন্য আমাদের কি করা দরকার? ডিপ কপিকে ইউজ করে আমাদের ডাইরেক্ট ওর কপি ভ্যালুটাকে নিয়ে কাজটা করা দরকার। তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দুখানা ভিডিও ডান। এবার আরো একটা কোশ্চেন পেপার রয়েছে, সেটাকে আমরা যখন এক্সপ্লেন করে দেবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো বাই, তাহলে আজকে অবধি, আবার নেক্সট লেকচার দেখা হচ্ছে।